নমস্কার। আপনারা সবাই অবগত, এসএসসি মামলার দুটো আদেশ নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। কার চাকরি যাবে, থাকবে, কাকে টাকা ফেরত দিতে হবে ইত্যাদি। যোগ্য অযোগ্য নির্ধারণের ব্যাপার তো আছেই। বৈশাখী ভট্টাচার্য বনাম এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকারের মামলায় জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ একটি রায় দেন তারিখ 22 এপ্রিল 2024। তার বিরুদ্ধে রাজ্য সরকার এবং এসএসসি বা বোর্ড সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় ঘোষণা করেন 3 এপ্রিল 2025। সেই রায়ের ভাষ্য অনুযায়ী মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কোনো কারণ খুঁজে পাননি। তারা শুধু মার্জিনাল পরিবর্তন করেছেন। এরপরেই এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহে কলকাতা হাইকোর্টে বৈশাখী ভট্টাচার্যের তরফে একটি আদালত অবমাননার মামলা করা হয়। মামলাকারীদের তরফে ছিলেন বিকাশ ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি প্রমুখ আইনজীবী। গত 21, 23, 28 এপ্রিল এই মামলার শুনানি হয়েছে ডিভিশন বেঞ্চে। আজ 1 মে চতুর্থ শুনানি হবার কথা। অবমাননার অভিযোগ যে বিষয়ে করা হয়েছে তা হলো ওএমআর শিট ডিসপ্লে না করা, অযোগ্যদের কাছ থেকে বেতন সুদসহ ফেরত না নেওয়া, জেলা শাসকদের নিষ্ক্রিয় থাকা এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত না হওয়া। বিরোধী পক্ষ প্রশ্ন তোলেন, কলকাতা হাইকোর্টের এই অবমাননা মামলা শোনার কোনো এখতিয়ার নেই। তাদের যুক্তি, যেহেতু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে কিছু পরিবর্তন করেছেন, অতএব মূল আদেশটি সুপ্রিম কোর্টের বলে ধরে নিতে হবে। তাই অবমাননা মামলা শোনার অধিকারী শুধু সুপ্রিম কোর্ট। বিকাশবাবুদের যুক্তি, সুপ্রিম কোর্ট আলাদা করে কোনো আদেশনামা দেননি, শুধু কিছু পরিমার্জন করেছেন। অতএব মূল আদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এখতিয়ার সংক্রান্ত ব্যাপারটির নিষ্পত্তি না হলে মূল অবমাননা মামলার কার্যক্রম শুরু হতে পারছে না। আজ শুনানির চতুর্থ দিন ছিল। অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করেছিলাম। শোনা যাক তিনি কি বলেন। নমস্কার সুদীপ্ত বাবু, আপনাকে ক্যাম্পাস প্লাস চ্যানেলে আবার স্বাগত জানাই। অনেকেই এসএসসি মামলার আদালত অবমাননার ব্যাপারটা শুনেছেন, কিন্তু গোটা ব্যাপারটা সম্পর্কে তেমন অবহিত নন। তাদের সুবিধার্থে একটা কম্প্রিহেন্সিভ আলোচনা প্রয়োজন। সেটা শোনার আগে আপনাকে অনুরোধ করব, আজ মহামান্য বিচারক দেবাংশু বসাক ও মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে CPAN 621/2025 মামলার শুনানিতে কি হলো একটু অনুগ্রহ করে বলবেন? দেখুন, আজকে শুনানিতে আমরা যে শুনানি করেছিলাম যে এখানে কন্টেম্প্ট হবে, তার জবাবে আজকে রাজ্য সরকার ওনাদের বক্তব্য বলল এবং দুই পক্ষের বক্তব্য শুনলেন জজ সাহেবরা, এবং জজ সাহেবরা শুনে জাজমেন্ট রিজার্ভ করেছেন। এবার ওনারা কিছুদিনের মধ্যে এই জাজমেন্ট দেবে যে এটা কন্টেম্প্ট কোর্ট অবমাননা হাইকোর্ট শুনবে না, এটা সুপ্রিম কোর্টে করতে হবে। তার মানে জুরিসডিকশন সংক্রান্ত যে ব্যাপারটা সেটা এই অর্ডারে ঠিক হবে, তাই তো? একদম একদম। এবং তারপরে প্রসিডিংস হবে। যদি জুরিসডিকশনটা ওনারা যদি মনে করেন যে হ্যাঁ এটা আমাদের জুরিসডিকশন, তাহলেই অবমাননার ব্যাপারটা শুরু হবে। সেই অনুযায়ী অবমাননার ব্যাপার এগোবে, আর যদি মনে করে না তাহলে নতুন করে আবার সুপ্রিম কোর্টে করতে হবে। এটাই আমার দ্বিতীয় প্রশ্ন। এই আদালত অবমাননা মামলা কি ডিভিশন বেঞ্চের রেসপেক্টে হয়েছে না সুপ্রিম কোর্টের অর্ডারের রেসপেক্টে হয়েছে? ডিভিশন বেঞ্চের রেসপেক্টে হয়েছে। আমার তৃতীয় প্রশ্ন, এই মামলার মেইনটেইনেবিলিটি নিয়ে বিরোধী পক্ষ যে প্রশ্ন তুলেছে তাদের যুক্তিটা কি? ওনাদের যুক্তি হলো, যেহেতু এই মামলা সুপ্রিম কোর্টে একবার অ্যাপিল হয়েছিল এবং সুপ্রিম কোর্ট কিছুটা পোর্শন অফ দ্য অর্ডার মডিফাই করেছে, তাই জন্য এর কন্টেন্ট সুপ্রিম কোর্টে হবে। এটাই হলো রাজ্য সরকারের যুক্তি। আর মানে আপনি তো এই মামলাতে পুরোপুরি একজন লিডিং অ্যাডভোকেট হিসেবে ইনভলভ, আপনার যুক্তি কি তাদের এগেনস্টে? দেখুন, আমাদের যুক্তি হাইকোর্টের সামনে আমরা রেখেছিলাম যে যে অর্ডার হাইকোর্ট দিয়েছে সেই অর্ডারের যেই পোর্শন সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে, সেইগুলো যেগুলো মেনে নিয়েছে, যে সেগুলোতে কোনো পরিবর্তন করেনি, সেই
ডিরেকশনস গুলো কন্টেম্পট হলে হাইকোর্টেই হবে, কারণ হাইকোর্টের এটা ক্ষমতা আছে। আপনাকে আমি খুব সোজা ভাষায় মানে সিম্পল ভাষায় জিনিসটা বললাম। হুম। এটা ছিল আমাদের আর্গুমেন্ট। আচ্ছা। এবার জজ সাহেব এটাকে সিএজি করেছে, মানে অ্যাডজন্টমেন্ট দিয়েছে, এবার জাজমেন্ট অ্যাডজন্ট হয়েছে, এবার জাজমেন্ট দেবে। আচ্ছা, শুধু তো একটু অনুগ্রহ করে বলবেন যে ডক্ট্রিন অফ মার্জার ব্যাপারটা কি? দেখুন, ডক্ট্রিন অফ মার্জার হলো, এটা খুবই একটা টেকনিক্যাল টার্ম। ডক্ট্রিন অফ মার্জার হলো, ধরুন হাইকোর্ট কোনো একটা অর্ডার দিল, ধরুন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একটা অর্ডার পাস করলো, এবার ডিভিশন বেঞ্চ সেই অর্ডারটা চেঞ্জ করলো বা ক্যান্সেল করে দিল বা মডিফাই করলো, তখন সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা আর থাকে না, সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা ডিভিশন বেঞ্চের অর্ডারের সঙ্গে মার্জ হয়ে যায়। তখন এক্সিস্টেন্স একটা অর্ডারই থাকে, সেটা হলো হায়ার কোর্টের অর্ডারটাই এক্সিস্টেন্সে থাকে, নিচের কোর্টের অর্ডারটা হায়ার কোর্টের অর্ডারের সঙ্গে মার্জ হয়ে যায়, মিশে যায়। আচ্ছা, আদালত অবমাননার যে তিনটে ডেটে যে শুনানি হয়েছে 21, 23 আর 28 এপ্রিল, তাতে দেখা যাচ্ছে যে আপনাদের যে চারটে অভিযোগ বা অবমাননার যে জায়গা রয়েছে সেটা হচ্ছে অযোগ্যদের টাকা ফেরত, জেলা শাসকদের কার্যকরী ভূমিকা না নেওয়া, ওএমআর শিট আপলোড না করা এবং অযোগ্য প্রার্থী এদের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে ব্যাপারে তদন্ত করা। এই ব্যাপারে আপনাদের স্পেসিফিক আবেদনটা কি? এই অর্ডার যে ডিরেকশনস গুলো আছে, সেই ডিরেকশনস গুলো কমপ্লাই করেনি সরকার বা এসসি, তার জন্য আমরা কোর্টের অবমাননা করেছি এবং কোর্টকে বলেছি যে ডিরেকশনের কোনো কমপ্লাই হয়নি, কোর্ট যা ব্যবস্থা নেওয়ার যাতে কোর্ট নেয়। আচ্ছা, আপনাকে আর দু তিনটে প্রশ্ন করব। যেহেতু ডিভিশন বেঞ্চের আদেশ এবং সুপ্রিম কোর্টের সাপোর্টিং আদেশ রয়েছে, তাহলে সরকার পক্ষ থেকে ডিভিশন বেঞ্চের এখতিয়ার স্বীকার করা উচিত ছিল যাতে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ থাকে। এক্ষেত্রে কি তারা আপিলের সুযোগটা হারাচ্ছেন যদি এই ব্যাপারে যদি সুপ্রিম কোর্টে কেসটা রেফার্ড হয়ে যায়? না না না, দেখুন একটা জিনিস, কন্টেম্পটে কোনো পানিশমেন্ট অর্ডার দিলেই সেটা অ্যাপিল করতে পারছেন, কিন্তু নর্মাল পানিশমেন্ট অর্ডার না দিলে অ্যাপিল করার কোনো নেই, নিদান নেই। হ্যাঁ, এবার ডাইরেক্ট যেহেতু সুপ্রিম কোর্টে হচ্ছে, এবার সুপ্রিম কোর্টে যদি কন্টেম্পট হয় তাহলে সুপ্রিম কোর্ট কোনো পানিশমেন্ট বা কিছু দিলে আর তার পরবর্তী কিছু করার সুযোগটা থাকবে না। আচ্ছা, আদালত অবমাননা মামলা করার জন্য তো আপনাদের হাতে অনেক সময় ছিল, তাহলে ঠিক এই সময়টা কি বেছে নেওয়া হলো কেন? এটা কি একটু আর্লি হয়ে গেল না? না, অনেক সময় অবমাননা সময় দিয়ে হয় না, অবমাননা কার্যকারিতা দিয়ে হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা। হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে ইমিডিয়েটলি ওএমআর পাবলিশ করতে হবে, তাই জন্যই আমরা সুপ্রিম কোর্টে মামলার পরেই বলেছি যে আপনারা ওএমআর পাবলিশ করুন। হাইকোর্ট অর্ডার দিয়েছে বেতন ফেরত দিতে হবে, ইমিডিয়েটলি বেতন ফেরত দেওয়ার অর্ডার দিয়েছিল, তাই আমরা বলেছি বেতন ফেরত দেওয়ার অর্ডার দিই, বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে যে চারটি বিষয়ে আপনারা যে অবমাননার জন্য যে আবেদন করেছেন, তাতে দেখা যাচ্ছে যে তিনটে রিলেটেড টু স্টেট গভর্নমেন্ট আর একটা নট রিলেটেড টু স্টেট গভর্নমেন্ট। সেক্ষেত্রে আর এটা এসএসসির এগেনস্টেও তো হয়েছে। হ্যাঁ, সেটাই বলছি যে তদন্তের ব্যাপারটা তো আর মানে এরা করবে না, মানে সিবিআই। সেটাই বলছি। আর আরেকটা সিবিআই তদন্তের ব্যাপারে যেটা হয়েছে, সিবিআই কেও রিপোর্ট দেবে, সিবিআই কেও বলা হয়েছে যদি হাইকোর্টে হয় তখন সিবিআই হাইকোর্টে তার রিপোর্ট জমা দেবে। আচ্ছা, আর ঠিক দুটো প্রশ্ন। পিসমিল বেসিসে আদালত অবমাননা মামলা করা যায়? যেমন ধরুন আজকে চারটে বিষয়ের ওপর আদালত অবমাননার মামলা হয়েছে, আবার এই একই অর্ডারে অন্য তিনটে বিষয়ের ওপর কি পরবর্তীকালে মামলা করা যায়? হ্যাঁ, একদম করা যায়, কোনো বাধা নেই। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ এই এতটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ মানুষের তো এখনো বুঝতে পারছে না যে অবমাননাটা কিভাবে কি হয়েছে। আবার পরে আপনার সাথে কথা বলবো। আপনাকে শুভেচ্ছা জানিয়ে আজকে রাখছি। হ্যাঁ, ধন্যবাদ।